এবার আমরা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2016-17 সালের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে থাকছে 2016-17 সালের বাংলা প্রশ্ন, বাংলা প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতেই আমরা দেখে নিব 2016-17 সালে বাংলা প্রশ্ন কি কি এসেছিল। শুরুর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কবি শামসুর রহমান কবে জন্মগ্রহণ করেন? কবি শামসুর রহমান কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1929 সালের 23শে অক্টোবর। সঠিক উত্তর 1929 সালের 23শে অক্টোবর। এবার অতিরিক্ত যে প্রশ্ন সম্পর্কিত তথ্য আছে, তথ্যতে দেখো আমরা দেখতে পাচ্ছি, কবি এবং সাংবাদিক শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর পুরন ঢাকার 45 নম্বর মাহতটুলিতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম বাচ্চু এবং ছদ্মনাম মজলুম আদিব। তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বলধা গার্ডেন পরিদর্শনকালে কোন কবিতাটি রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলধা গার্ডেন পরিদর্শনকালে কোন কবিতাটি রচনা করেছিলেন? সঠিক উত্তর ক্যামেলিয়া। সঠিক উত্তর ক্যামেলিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকার ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন পরিদর্শনকালে ক্যামেলিয়া জাপানিকা ফুলের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? আমরা সকলে জানি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদসংকলন তথা সাহিত্য নিদর্শন। নবভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্চার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। উল্লেখ্য, চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা ছিল 46.5টি। পরবর্তী প্রশ্ন দেখো, আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন কে? আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। আমরা জানি যে আলাওলের বিখ্যাত যে কাব্য সেটা হলো পদ্মাবতী। আলাওলের বিখ্যাত কাব্য পদ্মাবতী। আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফাতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলা জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। রাজদরবারের প্রধান অমর্ত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তার পৃষ্ঠপোষকতায় এবং কাব্য প্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে? আমরা জানি যে মধ্যযুগে যে শুরুটা হয় 1201 সালে তথা 1204 সাল, মধ্যযুগের শুরুতে 150 বছরকে বলা হয়ে থাকে অন্ধকার যুগ। সুতরাং 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত সালকে আমরা বলতেছি অন্ধকার যুগ। অতিরিক্ত তথ্যতে দেখো দেওয়া আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ একটি বিতর্কিত বিষয়। 1201 থেকে 1350 সাল অর্থাৎ প্রায় 150 বছর বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন আবিষ্কৃত না হওয়ায় ঐতিহাসিকগণ এই সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে আখ্যায়িত করেন। তবে এই অন্ধকার যুগের অনেক মতভেদ বা বিতর্ক আছে। কেউ বলেছে এই যুগে কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি, তবে আমরা অনেকগুলো প্রমাণ পাচ্ছি যে এই যুগে অনেক সাহিত্য রচনা হয়েছে। সুতরাং আমরা অন্ধকার যুগ বলা যেতে পারে, আবার বলা যেতে পারে না। এর মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, যেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, ইউটিউবে ক্লাস তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন? এটি বলেছেন চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই বিখ্যাত লাইনটি রচয়িতা চণ্ডীদাস। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, চরণটি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাসের। তার এই পঙ্গক্তির মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মানবতার জয়গান সূচিত হয়। তাই তাকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি হিসেবে অভিহিত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন। সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়
চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেন। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কবিগানের প্রথম রচয়িতা কে? কবিগানের প্রথম রচয়িতা গোজলাপুর বা গোজলাগুই। আরো কতগুলো কবিগান আমরা পাচ্ছি যেগুলোর বিশেষ তথ্য আমরা পাই, যেমন কবি গোজলাগুই কবিগানের প্রথম বা আদি গুরু, হরু ঠাকুর কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা, অ্যান্টনি ফিরিঙ্গি বা রাম বসু, ভোলা, ময়রা, নিধুবাবু এরা হলো কবিগানের খ্যাতিমান কবি। কবিগানের খ্যাতিমান কবিদের মধ্যে আমরা পাচ্ছি অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু, ভোলা, ময়রা এবং নিধিবাবু। পরবর্তী প্রশ্ন দেখো, মোস্তফা রচিত গ্রন্থের রচয়িতা কে? মোস্তফা রচিত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর মাওলানা আকরাম, মাওলানা আকরাম খাঁ। মোস্তফা রচিত গ্রন্থের রচয়িতা হলো মাওলানা আকরাম খাঁ। বাংলা সাহিত্যে মাওলানা আকরাম খাঁর অক্ষয় কীর্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মোস্তফা, মোস্তফা চরিত। পরবর্তী প্রশ্ন দেখো, কথা সাহিত্য বলতে কোনটিকে বোঝায়? কথা সাহিত্য বলতে আমরা বুঝি যে ছোট গল্প বা উপন্যাস। যারা ছোট গল্প বা উপন্যাস রচনা করেন তাদেরকে আমরা কথা সাহিত্যিক বলে থাকি। যেমন আমরা বলে থাকি বিশিষ্ট কথা শিল্পী বা বিশিষ্ট কথা সাহিত্যিক বা অপরাজেয় কথা সাহিত্যিক বা অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইভাবে আমরা কবি বন্দনা ব্যবহার করে থাকি। দেখো, সাধারণভাবে কাহিনী বা আখ্যায়িকা যুক্ত সাহিত্য কথা সাহিত্য বলা হয়। সাধারণভাবে কাহিনী বা আখ্যায়িকা যুক্ত সাহিত্য কথা সাহিত্য বলা হয়। কথা সাহিত্য কথাটি এসেছে ইংরেজি ফিকশন থেকে। কথা সাহিত্য কথাটি এসেছে ইংরেজি ফিকশন থেকে। ফিকশন শব্দের অর্থ মিথ্যা, অলিক বা বানানো কাহিনী। এখন সাহিত্যের ক্ষেত্রে ফিকশন বা কথা সাহিত্য বোঝাতে উপন্যাস ও ছোট গল্পকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সার্থক উপন্যাস আমরা পাচ্ছি দুর্গেশ নন্দিনী। আমাদের অতিরিক্ত তথ্যতে দেওয়া আছে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা দুইটা পাচ্ছি, একটি নাম পাচ্ছি প্যারীচাঁদ মিত্র এবং আরেকটি পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্যারীচাঁদ মিত্র লিখেছেন আলালের ঘরে দুলাল। প্যারীচাঁদ মিত্র লেখা প্রথম কথা শৈলী বা কথা শিল্প আমরা যেটা বলি উপন্যাস, সেটা হলো আলালের ঘরে দুলাল, যেটি আঞ্চলিক ভাষায় রচিত। এজন্য সেটাকে আমরা সার্থক উপন্যাস বলছি না, কারণ তার লেখা নিয়ে অনেক মতভেদ আছে যে এটি সার্থক উপন্যাসের দাবিদার না। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাস রচনা করেন, যেটিকে আমরা বলছি সার্থক উপন্যাস। তাহলে আমাদের প্রশ্ন দুইটা হতে পারে, প্রথম উপন্যাসিক এবং প্রথম সার্থক উপন্যাসিক। প্রথম উপন্যাসিক প্যারীচাঁদ মিত্র এবং প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে এখানে আমরা উত্তর পাচ্ছি না, এখানে উত্তর নেই, কারণ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলো চন্দ্রাবতী। সংক্ষেপে চন্দ্রাবতী সম্পর্কে যদি বলতে হয়, চন্দ্রাবতী কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে ষোড়শ শতাব্দী তথা 1550 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা মনসামঙ্গল কাব্যের স্রষ্টা দ্বিজবংশী দাস। আমরা কি পাচ্ছি? চন্দ্রাবতীর পিতা দ্বিজবংশী দাস মনসামঙ্গল কাব্যের স্রষ্টা, তিনি মনসামঙ্গল কাব্য রচনা করেন। আর এবার আমরা পাচ্ছি চন্দ্রাবতীর সাহিত্যকর্ম মলুয়া, দস্যু, কেনারামের পালা, রামায়ণ। চন্দ্রাবতীর লেখা আমরা সাহিত্যকর্ম পাচ্ছি মলুয়া, দস্যু, কেনারামের পালা এবং রামায়ণ। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হলো ভদ্রার্জুন। আরো কতগুলো নাটক, নাট্যকার এবং তাদের বিশেষ তথ্য আমরা পাচ্ছি যে কোন সময় রচিত বা প্রথম রচনা। যেমন ভদ্রার্জুন নাটকের রচয়িতা তারাচরণ শিকদার, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। ভদ্রার্জুন তারাচরণ শিকদারের রচনা এবং এটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। তারপর আমরা পাচ্ছি শর্মিষ্ঠা, রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক
রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা। তারপরে আমরা পাচ্ছি নীলদর্পণ নাটক, যেটি রচনা করেন দীনবন্ধু মিত্র, যেটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এই নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। তারপরে দেখো কবর নাটক, রচয়িতা মুনির চৌধুরী। এটি হলো ভাষা আন্দোলনের নাটক, ভাষা আন্দোলন বিষয়ক একটি নাটক হলো কবর, যেটি রচয়িতা মুনির চৌধুরী। পরবর্তী প্রশ্ন দেখো, দরিদ্রত্ব। দরিদ্রত্ব কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? দরিদ্রত্ব কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর সিন্ধু হিন্দোল। সঠিক উত্তর সিন্ধু হিন্দোল। বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা দরিদ্রত্ব সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্ভুক্ত। কবিতাটি 1333 বঙ্গাব্দের অগ্রহায়ণে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। পরে একই বছর মাঘ মাসিক সওগাত পত্রিকায় পুনর্মুদ্রিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য? তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য? আমরা দেখতে পাচ্ছি একটি বাক্যের মাঝে কতগুলো অব্যয়সূচক পদ যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি যৌগিক বাক্য। যেমন এবং, কিন্তু, অথচ, ও, এগুলো যদি বাক্যের মাঝে যুক্ত হয় তখন আমরা তাকে বলি যৌগিক বাক্য। সুতরাং আমাদের বাক্যের মাঝে কিন্তু পাচ্ছি, তাহলে এটা চোখ বন্ধ করে যৌগিক বাক্য। আমাদের অতিরিক্ত তথ্যতে দেওয়া আছে দেখো, একাধিক স্বাধীন ও অসাপেক্ষ বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে দীর্ঘতর বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি শুদ্ধ বা কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর গীতাঞ্জলি। সঠিক উত্তর গীতাঞ্জলি। আমাদের শব্দের ক্লাস যখন নিয়েছিলাম তখন আমরা বলেছি যত অঞ্জলি বানান আছে সকল অঞ্জলি বানানে রস্যইকার হয়। সকল অঞ্জলি বানানে রস্যইকার। সুতরাং গীতাঞ্জলি বানানে লয় রস্যি হবে, গীতাঞ্জলি। আরো কতগুলো বানান সতর্কতা, যেমন পিপিলিকা, বহিষ্কার, আকাঙ্ক্ষা, নিশিথিনী, বিভীষিকা। এই বানানগুলো আমাদের ভুল যায় প্রায়শই, এজন্য এই বানানগুলো সঠিক বানান দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন, ক্রিয়াপদ। ক্রিয়াপদে কতগুলো শব্দ আছে কোনটি? ক্রিয়াপদ সবসময় বাক্যে থাকবে, কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে, শুধু অতীতকালে বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়, আসল বিশেষণ থেকে অভিন্ন। সঠিক উত্তর কি? ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। নিচে উদাহরণ দেওয়া আছে দেখো, ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তবে কখনো বাক্যে ক্রিয়াপদ উজ্জ বা অনুক্ত থাকতে পারে। যেমন ইনি আমার ভাই, ইনি আমার ভাই হন, ইনি আমার ভাই, অথবা ইনি আমার ভাই হন। তারপরে দেখো, ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ কি? ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ কি? ভূষণ্ডির কাক বাগধারার অর্থ আমরা পাচ্ছি অপ্রয়োজনীয় ব্যক্তি। ভূষণ্ডির কাক বাগধারার অর্থ পাচ্ছি অপ্রয়োজনীয় ব্যক্তি। যে আরো কতগুলো বাগধারা আমরা পাচ্ছি, যেমন ভস্যে ঘি ঢালা, যেমন ভস্যে ঘি ঢালা এর অর্থ হলো নিষ্ফল কাজ, ভরাডুবি, সর্বনাশ, ভনিতা করা, মূল প্রসঙ্গের পূর্ব প্রস্তুতি, ভদ্রতার বালায়, সৌজন্যবোধ, ভরাডুবি, মুষ্টিলাভ। মুষ্টিলাভ বা ভরাডুবি আমরা পাচ্ছি সব হারিয়েও সামান্য কিছু পাওয়া, ভালুক জ্বর মানে ক্ষণস্থায়ী জ্বর। আর একবার আমরা সবগুলো বাগধারা দেখে নিই। ভস্যে ঘি ঢালা বাগধারার অর্থ নিষ্ফল কাজ, ভরাডুবি বাগধারার অর্থ সর্বনাশ, ভনিতা করা বাগধারার অর্থ মূল প্রসঙ্গের পূর্ব প্রস্তুতি, ভদ্রতার বালায় বাগধারার অর্থ সৌজন্যবোধ, ভরাডুবি, মুষ্টিলাভ বাগধারার অর্থ সব হারিয়েও সামান্য কিছু পাওয়া, ভালুক জ্বর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী জ্বর। পরবর্তী প্রশ্ন দেখো, বৈরাগ্য সাধনে ড্যাশ আমার নয়। বৈরাগ্য সাধনে ড্যাশ আমার নয়। এই যে ড্যাশ আছে ফাঁকা স্থান, ফাঁকা স্থানে কি হবে? ফাঁকা স্থানে হবে মুক্তি। তাহলে কি হচ্ছে? বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয়। এখানে দেখো, বৈরাগ্য সাধনে মুক্তি আমার নয় পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের
30 নং কবিতার অংশবিশেষ। এটি একটি লাইন। এই লাইনটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 নং কবিতার অংশবিশেষ। পরবর্তী প্রশ্ন দেখো, দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী। সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী। কেন হলো? এর কারণ হলো বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। যেমন বাঘে মহিষে খানা, এক খাটে খাবে খানা। এটা আমরা এক কথায় বলতে পারি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না। বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না। শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্যে কভু নয়, মানুষে ভাবে এক, হয় আর। এখানে আমরা কতগুলো পাচ্ছি? বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না, শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্যে কভু নয়, মানুষে ভাবে এক, হয় আর। আমরা কি পাচ্ছি? বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। মানে ক্রিয়া সম্পন্ন করতে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করতে ক্রিয়ার কর্তাকেই আমরা বলছি কর্তৃকারক। ক্রিয়ার কর্তাকেই আমরা বলছি কর্তৃকারক। যেমন বাঘে মহিষে, তারপর শ্রদ্ধাবান, তারপর আমরা পাচ্ছি মানুষ ভাবে এক, হয় আর এক। এই ছিল আজকের আমাদের 2017-18 সালের, দুঃখিত, এই ছিল আজকে আমাদের 2016-17 সালের বাংলা প্রশ্ন ব্যাংক প্রশ্ন সমাধান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।